সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো পদ্মমীরের শেষ পর্ব। মানে এই পার্টটাতেই পুরো উপন্যাসটা শেষ করে দেব। মানে ছোটই তো, উপন্যাসটা এমনিতেই ছোট। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তার চোখে টলটল করে উঠল জল। আগে তবু ভুবন ছিল, এখন সে একেবারে একা হয়ে গেছে। সারাদিন কত বৃষ্টি হলো, বিকট শব্দে বজ্রপাত হলো। পুরোটা সময় একা থাকতে হয়েছে। না, সে ভয় পায় না, কিন্তু একা একটা বাড়িতে থাকতে কি ভালো লাগে? মনের ভেতর কত কথা ঘুরে বেড়ায়। একা থাকলেই পারিজার মৃত্যু আর হেমলতার মৃত্যু তাকে পোড়ায়। ভাই বোনদের খুব মনে পড়ে। পারিজার খুনিকে খুঁজে না পাওয়ার আক্ষেপে হৃদয়ে তোলপাড় বয়ে যায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ে। আজ আসুক, আসুক শুধু। কিছুক্ষণের মধ্যে আমিরকে দেখা গেল। সে বাড়ির ভেতর ঢুকছে। পদ্মজা স্যান্ডেল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমির আসতেই গুমোট মুখে স্যান্ডেল জোড়া এগিয়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। আমির বাসায় ফিরেই প্রতিদিন গোসল করে অথবা গলা অবধি গা ভেজায়। ঠান্ডার দিন, এত রাতে ঠান্ডা পানি দিয়ে গা ধুলে সর্দি জ্বর হবে। পদ্মজা গরম পানি বসালো। আমির জগ থেকে গ্লাসে পানি ঢেলে বলল, আজ খুব দেরি হয়ে গেল। পদ্মজা কিছু বলল না। সে রুম থেকে গামছা, ফতুয়া আর পায়জামা নিয়ে রেখে আসলো গোসলখানায়। আমির পানি পান করতে করতে পদ্মজার ভাবগতি দেখল। পদ্মজা যে আজ খুব ক্ষেপে আছে বোঝা যাচ্ছে। কেন রেগে আছে বুঝতে পেরেও আমির নিষ্পাপ কণ্ঠে বলল, কি, কিছু হয়েছে? মুখ গোমড়া কেন? সে শার্ট খুলে চেয়ারের উপর রাখল। পদ্মজা শার্ট নিয়ে বলল, কি হবে, কিছুই হয়নি। শার্ট ভেজা। পদ্মজা চোখ তুলে তাকালো। ভিজেছেন কেন? বিকেলের পর ভিজলে আপনার ঠান্ডা লেগে যায় জানেন না? জ্বর হলে তো শুয়ে থাকবেন। সব জ্বালা আমার উপর দিয়ে যায়। গজগজ করতে করতে সে শার্ট নিয়ে বারান্দায় চলে যায়। আমির হাঁচি দেয়। অনেকক্ষণ ধরে হাঁচি দিচ্ছে। ইতিমধ্যে ঠান্ডা লেগে গেছে, মাথাটাও ব্যথা। আমির চেয়ারে বসল। পদ্মজা উৎকণ্ঠা নিয়ে এসে তার কপালে হাত রেখে অনুভব করল তীব্র উষ্ণতা। সে রীতিমতো ধমকে উঠল, কোথায় গিয়েছিলেন? ভিজেছেন কেন? জ্বর বাঁধিয়ে বসেছেন? সন্ধ্যার দিকে বাড়িতেই ফিরছিলাম। ইমরানের বাবা মারা গেছে, জানাজায় গিয়েছিলাম। পদ্মজার চেহারা থেকে অভিমান সরে গিয়ে জায়গা নিল বিষণ্ণতা। বিড়বিড় করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেল? অসুখে? ক্যান্সার ছিল, কিছুক্ষণ আগে জানাজা হয়েছে। আমির গোসলে যাবার জন্য উঠে দাঁড়াতেই পদ্মজা বাধা দিল। গোসল করতে হবে না, জ্বর বাড়বে। আমি গরম পানি দিয়ে গা মুছে দিচ্ছি। জানাজা থেকে এসেছি, গোসল করতে হবে না? আমি রান্নাঘরে গিয়ে গরম পানির পাতিল ধরলে পদ্মজা বলল, আমি নিয়ে দিচ্ছি। গায়ে পড়বে, আমি নিচ্ছি। সে গরম পানি নিয়ে গোসলখানায় চলে যায়। পদ্মজা দ্রুত হাতে টেবিলে খাবার সাজায়, হারিকেনের আলো বাড়িয়ে দেয়। আমির গোসল সেরে টেবিলের পাশে দাঁড়াতেই পদ্মজা ঘুরে দাঁড়ায়। দুজন মুখোমুখি হয়। আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে কাছে টেনে বলল, আমার লক্ষ্য আর গন্তব্য দুটোই তুমি। যেখানেই যাই তোমার কাছেই ফিরে আসব। পদ্মজা ছোটার চেষ্টা করে বলল, বুঝেছি, ছাড়ুন। রান্নাঘরে শব্দ হতেই ওরা দুজন সেদিকে যায়। একটা বিড়াল ঢুকেছে। আমির জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাতেই পদ্মজা বলল, বৃষ্টিতে ভিজছিল, তাই ঘরে এনেছি। আবার একেবারে রেখে দিও না যেন। রেখে দিলে কি হবে? কুকুর বিড়াল আমার পছন্দ নয়, তবুও রাখবে? পদ্মজা কিছু বলল না। আমিরের পছন্দ নয় বলে ও কখনো কোনো পশু পালার কথা ভাবেনি। দুজন একসঙ্গে খেতে বসল। আমির বলল, তুমি চাইলে আমরা আগামীকাল ফিরবো পদ্মনীড়ে। পদ্মজা ঠোঁট কামড়ে কিছু ভাবল, বলল, আর 2 দিন থেকে যাই, বাড়িটার মায়ায় পড়ে গেছি। আমির না করল না। রাতে গা কাঁপিয়ে জ্বর এলো তার। পদ্মজা সারা রাত জেগে জলপট্টি দেয়, সেবা করে। শেষ রাতে আমির ফিসফিস করে বলল, যদি আমি আগে মারা যাই
আমার আত্মা থেকে যাবে, তোমাকে রেখে কোথাও যাবে না। জ্বরের ঘোরে মানুষ কত কি বলে, তবুও পদ্মজার বুকে কাঁপন ধরে যায়। তার আগে আমিরের মৃত্যু হবে সে ভাবতেই পারে না। বুকের ব্যথা তীব্র আকারে বেড়ে যায়। সে আমিরের উষ্ণ ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার আগে আপনি কোথাও যাবেন না। সকালের দিকে আমিরের জ্বর কিছুটা কমে। বারান্দায় বসে সকালের চা পান করছিল আর পাখির ডাক শুনছিল। ভোরের সূর্যোদয় দেখেই পদ্মজা রান্নাঘরে ঢুকেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সুরজ বাজার সাদাই করে দিয়ে যায়। সেই সাথে বিনয়ের সঙ্গে বলে, ভুবনটা হঠাৎ চলে যাবে ভাবিনি, আপনাদের বিপদে ফেলল, তাই আমি বাজার করে নিয়ে আসলাম। পদ্মজা সুরজকে অপেক্ষা করে খেয়ে যেতে বলে। চায়ের কাপটা নিয়ে যাও। আমিরের গলা। পদ্মজা কাপ নিতে যাবে তখনই দরজায় শব্দ হলো। এই সময় কে আসলো? পদ্মজাকে থামিয়ে আমির এগিয়ে গেল। দরজা খুলে আমির অবাক হয়ে যায়। মজিদ আর আলমগীর দাঁড়িয়ে আছে। পদ্মজা মজিদকে দেখে দ্রুত মাথায় ঘুমটে টানল। স্বামী স্ত্রী একসঙ্গে মজিদের পা ছুঁয়ে সালাম করে। পদ্মজা বলল, কেমন আছেন আব্বা? মজিদ ভেতরে প্রবেশ করতে করতে গম্ভীর সুরে বললেন, ভালো। তাহলে এখানেই থাকছো তোমরা? আমির বলল, জি আব্বা। মজিদ আমিরকে পর্যবেক্ষণ করে বললেন, তোমাকে অমন লাগছে কেন? অসুস্থ? পদ্মজা, ওর কি হয়েছে? জ্বর বাঁধিয়েছে আব্বা। বৃষ্টির মধ্যে গতকাল জানাজায় গিয়েছিলেন। ডাক্তারের কাছে গিয়েছো? এখনের বৃষ্টি তো ভালো না, জ্বর সারে না সহজে। আমির নম্র কণ্ঠে বলে, থাক আব্বা, আপনি বসুন। পদ্মজা, রান্না বসাও। বাজার থেকে কিছু আনতে হবে? না না, সব আছে। মজিদ বাধা দিলেন, এত তাড়াহুড়ো করো না। নাও, মিষ্টিটা নাও, আমরা চলে যাব। পদ্মজা আঁতকে উঠল। সে কি, ছেলের কাছে এসেছেন, চলে যাবেন কেন? ঢাকা আমার কাজ আছে, তোমাদের কথা শুনেছি, তাই দেখে গেলাম। না না আব্বা, এটা ঠিক না। এমন করছেন যেন পরের বাড়িতে এসেছেন। ছেলের বাড়িতে বাবা কখনো না খেয়ে যায়? তোমরাই তো এখন বিপদে আছো। পদ্মজার জেদ, না আব্বা, আপনি থেকে যাবেন। সেটা তো অসম্ভব। আমি কি? পদ্মজা এগিয়ে আসলো, অনুরোধ করে বলল, দয়া করে 2 দিন থেকে যান। আমার মা বাবা কেউই তো নেই, কাকে এনে রাখবো কাছে? মজিদ নিরুপায় হয়ে বললেন, এত করে যখন বলছো, না থাকি কি করে? পদ্মজার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। আম্মাকেও নিয়ে আসতেন, দুজন কিছুদিন আমার কাছে থাকতেন। তোমার শাশুড়ি এত দূর আসার সাহস পায় না। মজিদ, আমির, রিদবান গোল হয়ে ছাদে বসে আছে। রোদ নেই, বৃষ্টিও নেই, চমৎকার পরিবেশ। মজিদ বললেন, ইয়াকি সাবির চুক্তি বাতিল করা ঠিক হয়েছে? মজিদের আগমনে আমির বিরক্ত বোধ করছে, তা তার চেহারায় ফুটে উঠেছে। সে বলল, অকারণে কিছু করিনি। মজিদ বললেন, কারণটাই জানতে চাই। তার কাজের জন্য তার কাছেই কৈফিয়ত। কিন্তু আমির রাখল না। সে যদি শহরের রাজা হয়, মজিদ গ্রামের রাজা। নারী সংগ্রহের 80% কাজ মজিদের নিয়ন্ত্রণে হয়। তিনি এতটাই ক্ষমতাধর, চাইলেই অলন্দপুর থেকে বেরিয়ে পুরো নেত্রকোনা জেলার প্রধান হতে পারেন। নির্দিষ্ট স্থান ছাড়াও তার ক্ষমতা নেত্রকোনার সর্বত্র জুড়ে। মজিদকে ছাড়া আমির কিছু না, আমিরকে ছাড়া মজিদ কিছু না। বাপ বেটা দুজন দুজনার পরিপূরক। একজনের ধ্বংস হলে রাজত্ব অর্ধেক খসে যাবে। মজিদ আবার বললেন, আমি শুনেছি কুতুবুদ্দিন মারা গেছে। চুক্তি বাতিল না করে এই পরিকল্পনা করা যেত না? তুমি কিভাবে করেছ? আমির ছাদের দরজার দিকে তাকিয়ে পদ্মজার উপস্থিতি দেখল। বলল, তাহলে পুরো ঘটনা বলতে হবে। আমি চুক্তি বাতিল করার উদ্দেশ্যে কুতুবুদ্দিনের বাড়িতে যাইনি। গিয়েছিলাম 2টো কারণে। প্রথমত, বোঝার জন্য কে কে আমার আর পদ্মজার সম্পর্কে জানে। কিন্তু ওখানে থাকা নেতাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে এরা কিছু জানে না। দ্বিতীয় কারণ, বাড়ির ভেতরে কে কে থাকে দেখতে চেয়েছিলাম। আমার বাড়ির ভেতরের খবর প্রয়োজন ছিল। হামজা কোথায় আছে জানা দরকার ছিল। বাকিটা ভাগ্যের জন্য হয়েছে। যখন ওরা আমাকে নিয়ে ভেতরে যায়,
একটা মেয়েকে দেখি। মেয়েটার চেহারা উল্লাহর মতো। সন্দেহ হয় ও হয়তো উল্লাহর মেয়ে। উল্লাহকে আমি চিনি। উল্লাহর মাধ্যমে চাইলেই মেয়েটাকে বের করে আনা যাবে। জানা যাবে ভেতরকার কথা, রফিক আর ওর রক্ষিতা ময়নার কথা। দারোয়ানের কথাতে বুঝতে পারি রফিক পরদিন কোথায় যাবে। পরদিন সকালে ওর বাড়ির সামনে অপেক্ষা করতে থাকি। যখন ও বের হয় পিছু ধরি। পথে ব্রেক নষ্ট করে দিই। যদি ব্রেক নষ্ট না করতে পারতাম তাহলে ওর সাথে ময়নার বাড়িতেই যেতাম। ওখানেই ওকে খুন করতাম। কিন্তু পথেই ও মারা গেছে। আর কুতুবুদ্দিনের ঘটনা বোধহয় জানেন। এখন আমি যদি সেদিন ওই বাড়ি থেকে এমনি এমনি করে বেরিয়ে যেতাম, ওরা সর্বক্ষণ সতর্ক থাকতো। চুক্তি বাতিল করেছি বলেই ওরা ভেবে নিয়েছে আমি দুর্বল হয়ে গেছি, হেরে গেছি। এটা জয়ী হবার একটা গুটি ছিল মাত্র। তাই বলে এত বড় ত্যাগ? চাইলেই অন্য পরিকল্পনা করা যেত। বছর শেষে নির্বাচন, কত টাকা প্রয়োজন। দলের লোকেরাও এখন টাকা বেশি চায়। এটা একদম ঠিক হয়নি। আমিরের পদক্ষেপে মজিদ অসন্তুষ্ট। আমিরের তাতে যায় আসে না। পদ্মজা কিছু জানার আগে সব শেষ হয়েছে, এতেই সে খুশি। কিন্তু কেন যেন সেই খুশিটা পরিস্ফুট হচ্ছে না। সে দায়সারাভাবে বলল, 3টে অর্ডার আছে, 2টো 4 মাসে দিতে হবে, আর একটার জন্য 5 মাস হাতে। টাকা দিয়েছে? অর্ধেক। নিয়ে যাবেন। আলমগীর মনে করিয়ে দিল, কুয়েতের নুরা সান্নানের ভাই সব টাকা অ্যাডভান্স করেছে। ওই টাকা আমার দরকার আছে, কক্সবাজারে বাংলো করব। বলেই ও নিচে নেমে যাচ্ছিল। আলমগীর পিছন থেকে বলল, রফিক মারা যায়নি? আমির চমকে পিছনে তাকায়। চোখ খুলেই প্রথমে ডাক্তারকে দেখতে পেল রফিক। নিজেকে আবিষ্কার করলো একটি হাসপাতালের বিছানায়। ডাক্তার প্রশ্ন করল, দেখতে পাচ্ছেন রফিক সাহেব? রফিক এক চোখে ঝাপসা দেখছে, অন্য চোখে অন্ধকার। তার মনে পড়ে গেল দুর্ঘটনার কথা। এক চোখ কি নষ্ট হয়ে গেছে ভেবেই আঁতকে উঠল সে। আমার ডান চোখে কি হয়েছে? কিছু দেখতে পাচ্ছি না কেন? আপনি একটি চোখ হারিয়েছেন। রফিক হতবাক হয়ে গেল। কথারই তার বিশ্বাস হচ্ছে না। সে বিছানা থেকে নামতে চাইল। শরীরে কি অসহ্য বেদনা, হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। ডাক্তার বলল, আপনার শরীরের ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে, এখন কোথাও যাবার চেষ্টা করবেন না, বিশ্রাম নিন। আমি কতক্ষণ ধরে এখানে? 3 দিন। রফিক অবাক হলো। ডাক্তার বলল, আপনার স্ত্রী জুনি সারাক্ষণ আপনার সঙ্গে ছিলেন, সেবা করেছেন, আজ বাড়ি গেছেন। আর কেউ ছিল না? পুলিশ ইন্সপেক্টর হাকিম সাহেব বেশ কয়েকবার এসে দেখে গেছেন। রফিক ভাবছে, কুতুবুদ্দিন কি আসেনি তাকে দেখতে? জুনি ঢুকছে ঘরে। সে বলল, 3 দিন ধরে কুতুবুদ্দিন স্যার নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। এমন ভয়ঙ্কর কথা কখনো শোনেনি। এমনভাবে তাকালো রফিক। জুনি বলল, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তারপর আর খোঁজ মেলেনি। রফিক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। জুনি রফিককে শুতে সাহায্য করল। রফিক ভাষা হারিয়ে ফেলেছে। সে ভাবছে, কি হয়েছে তাদের সাথে? কুতুবুদ্দিন কি বেঁচে আছে? রফিক চোখ বুঝল। অনেকক্ষণ চোখ বুজে পড়ে রইল। এই কাজ একমাত্র আমির করতে পারে। কিন্তু কিভাবে, কি করেছে, কিভাবে পারল? বাসন কোসনের শব্দে চোখ মেলে চাইল সে। জুনি ট্রেতে করে খাবার নিয়ে এসেছে। হেসে বলল, খেয়ে নাও। খাবার দেখেই রফিক বুঝতে পারল সে কতটা ক্ষুধার্ত। গপ গপ করে খেয়ে শেষ করে সব খাবার। জুনি বলে, আস্তে খাও, গলায় খাবার আটকাবে। রফিক খেয়ে আবেগ ঘন গলায় বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি। কেন? এই যে 3 দিন তুমি আমার সেবা করলে। জুনি রফিকের গালে হাত বুলিয়ে বলল, আমার বরের সেবা আমি করব না তো কে করবে? রফিক খুশি হয়ে জুনির হাতে চুমু খায়। পরদিন সকালে রুমে এসে ঢুকে ইন্সপেক্টর হাকিম। তাকে দেখে রফিক উঠে বসল। কেমন আছেন? হাস্যোজ্জ্বল মুখে বলল হাকিম। রফিক হ্যান্ডশেক করে বলল, যে সবেমাত্র চোখ হারিয়েছে সে কি করে ভালো থাকবে? ভাগ্যে যা ছিল হয়েছে। এটা ভয়ানক দুর্ঘটনা ছিল। বাঁচবেন যে সেটা কেউ ভাবেনি। স্বয়ং আল্লাহ রক্ষা করেছেন। এটা দুর্ঘটনা নয়, কেউ আমাকে খুন করতে চেয়েছিল। কেন এরকম মনে হচ্ছে? আমি জানি। সেরকম কোনো আলামত আমরা খুঁজে পাইনি। দুর্ঘটনা নয়, খুন। ওরা হয়তো আবার আমার উপর আক্রমণ করবে। এটা শুধুমাত্র দুর্ঘটনা ছিল,
আপনি ব্যালেন্স হারিয়েছিলেন, প্রতিবাদ করে বলল হাকিম। রফিক আর কথা বাড়াল না। হাকিম সাহেব বলল, নিজের যত্ন নিন আর চিন্তামুক্ত থাকুন, এখানে আপনি নিরাপদ। রফিক মাথা ঝাঁকালো। হাকিম চলে যেতেই জুনি বলল, এটা সত্যি দুর্ঘটনা ছিল না? রফিক কাতর স্বরে বলল, বিশ্বাস করো জুনি, আমি ব্যালেন্স হারাইনি। কেউ আমাকে খুন করতে চেয়েছিল। আমি বিশ্বাস করি তোমার ক্ষতি করার জন্য গতকাল দুজন লোক এখানে ঢুকেছিল। এ কথা শুনে রফিক ভড়কে যায়, চিৎকার করে ওঠে, তুমি এ কথা পুলিশকে বলনি কেন? হাকিম সাহেব জানে, তবু উনি ব্যাপারটা এড়িয়ে গেছেন। রফিক বিড়বিড় করল, ওরা সব এক দলে, সব। জুনি রফিকের মাথা বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভরসা দিল, আমি সব সময় তোমার পাশে আছি। রফিকের হঠাৎ মনে হয় জানালার পাশ থেকে কেউ তাকিয়ে আছে। সে তাকাতেই মানুষটা সরে যায়। রফিক ভয়ে ঢোক গিলল। জুনিকে ফিসফিসিয়ে বলল, আমরা রাতেই এখান থেকে চলে যাব, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। তুমি এখনো সুস্থ হওনি। রফিক জুনির হাত চেপে ধরে, অনুনয়ের চোখে তাকায়। ওর পাশে কেউ নেই, কুতুবুদ্দিন নিখোঁজ, হাসপাতালের পরিবেশ ঠিক লাগছে না। বাধ্য হয়ে জুনি রফিকের কথাতে সায় দিল। সেদিন রাতেই খোঁড়াতে খোঁড়াতে কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় রফিক। রাস্তায় একটা ট্যাক্সি দেখে উঠে পড়ে ওরা। রফিকের গিটে গিটে ব্যথা, যন্ত্রণায় মুচড়ে উঠছে কলিজা। জুনি বলল, আমার কাঁধে মাথা রেখে চোখ বুঝো, ততক্ষণে পৌঁছে যাব আমরা। জুনির স্নেহার্ত আচরণে রফিক মুগ্ধ। সে জুনির কাঁধে মাথা রেখে চোখ বুঝল। কখন ঘুমিয়ে পড়ল টেরই পেল না। চোখ খুলে পাশে জুনিকে দেখতে না পেয়ে রফিক জানলার বাইরে তাকালো। হাওড়ের মাঝে গাড়ি। রফিক চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। ড্রাইভার চুপচাপ বসে আছে। রফিক ঠোঁট ভিজিয়ে কোনো মতে বলল, জুনি, আমার পাশে যে। কথা শেষ করার পূর্বেই ড্রাইভার ঘুরে তাকালো। মানুষটিকে দেখে রফিকের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। রগে রগে পড়ে টান। অস্ফুট স্বরে উচ্চারণ করে, তুই। আমির দাঁত বের করে হাসল। গাড়ির সামনে এসে দাঁড়ায় চুনি। তার পাশে দাঁড়িয়ে আছে আলমগীর ও মজিদ হাওলাদার। রফিকের কাছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। জুনি প্রতারণা করেছে। ছলনা করে তাকে হাসপাতাল থেকে বের করে শত্রুর হাতে তুলে দিয়েছে। পুলিশ আমিরের পক্ষে নয়, বরং নিরপেক্ষ ছিল। কিন্তু এখন আর কিছু করার নেই। যা ভুল হবার হয়ে গেছে। আমির হিস হিসিয়ে বলল, ভালোই হলো তখন মরিসনি। নিজের হাতে মেরে যে সুখ পাবো, তা তখন মরে গেলে পেতাম না। রফিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও চুরিকাঘাত করে হত্যা করে টুকরো টুকরো করে সেই হাওড়েই মাটি চাপা দিয়ে দেওয়া হয়। চিরতরে গুম হয়ে যায় রফিক। পদ্মনীড়ে প্রবেশ করতেই বেলি ফুলের ঘ্রাণ এসে লাগে নাকে। গতকাল তারা বাড়ি ফিরেছে। আমির কয়টা ফুল ছিঁড়ে শার্টের বুক পকেটে ভরে নিল। কলিং বেল চাপতেই দরজা খুলল পদ্মজা। আমির বুক পকেট থেকে ফুলগুলো এগিয়ে দিল পদ্মজার হাতে। পদ্মজা ঘ্রাণ এঁকে বলল, আব্বাকে ট্রেনে তুলে দিয়ে এসেছেন? দিয়েছি। আমির অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। পদ্মজা আমিরকে টেনে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করল। আলমগীর ভাইও চলে গেছে। ও মা, ওনার না কিছুদিন থাকার কথা ছিল? আমির কিছু বলল না। আজ সে মিথ্যে বলতে চায় না। ঘড়ির কাঁটা 12টায় ঠেকতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন পদ্মবতী, শত বছর বাঁচো আর আমার হয়ে থাকো। তোমার জন্মদিনেও আমি আমার জন্য তোমাকে চাই। কত স্বার্থপর আমি, তাই না? পদ্মজার মনেই ছিল না আজ তার জন্মদিন। সে আমিরের বুক থেকে মুখ তুলে বলল, হ্যাঁ, ভীষণ। আর এমনই থাকবেন স্বার্থপর, শুধু আমাকে চাইবেন। আমিরের দুই চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। কুতুবুদ্দিন রফিক তাকে কত আতঙ্কে রেখেছে, তবুও ভেঙে যায়নি। অথচ আজ যখন সব বিপদ শেষ, তার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। পদ্মজাকে হারিয়ে ফেললে কিভাবে বাঁচত সে? পদ্মজার উৎকণ্ঠা, কি হয়েছে, কাঁদছেন কেন? আমির হাসল, বলল, জানি না, কাপড় চোপড় ব্যাগে ভরে নাও, আলো ফুটতেই আমরা বেরিয়ে যাব। আবার কোথায়? স্বপ্নের জগতে।
আমির চোখ টিপল। বোট তৈরি। আগামী 10 দিন ওরা পদ্মা নদীতে কাটাবে। তাহলে পদ্মমিরও শেষ। এটা পরিশিষ্ট অংশ, মানে একেবারে শেষের অংশ। আর এখানে না আমাদের লেখিকা ইলমা বেহরোজ উনি পুরো দুটো উপন্যাসকে একেবারে ম্যাচ করে দিয়েছে। ওখানে যে শেষে পদ্মজা মেয়েদের সাথে কথা বলছিল, বা ওখানে যে ওর বাচ্চাগুলো ছিল তারা তাদের বাবার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তো সেই পার্টটাকে এই পদ্মমিরের পরিশিষ্টের সাথে ম্যাচ করে একটা এন্ডিং টাইপের করে দিয়েছে। তো চলো, বেশি কিছু বলছি না, এটা তোমরা শুনলেই বুঝতে পারবে। মিষ্টি রানী দুষ্ট রাজাকে তার অপকর্মের জন্য হত্যা করেছিল, তাই রানীর কারাবাস হয়। তারপর কি হয় এই গল্পের বাকি অংশ কোথায় জানবো আপা? আলিয়া ঠোঁট উল্টে বলল। নড়ি আয়না থেকে চোখ সরিয়ে পড়ল। মা জানে। মা তো বলে না। হয়তো গল্প শেষ, রানী এখনো কারাগারে আছে। কিন্তু মা তো বলল গল্প বাকি। নুড়ি বিরক্তি নিয়ে তাকালো। ওর বয়স 16, মেধহীন, একহারা গরম, চোখ জোড়া কালো, স্বপ্নময়, কালো রঙা কোঁকড়া চুল কোমর চাপিয়েছে। ও বলল, তাহলে অপেক্ষা কর, মা নিশ্চয়ই একদিন বাকি গল্প বলবে। আলিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। নুড়ি আনমনা হয়ে ভাবে, মা যতদিন না বলছে আমি তোদের কিচ্ছু বলতে পারবো না। সেই দুষ্ট রাজা আমাদের বাবা, আর মিষ্টি রানী আমাদের মা। আমি কেন সব জেনে গেলাম বলতো? মায়ের কষ্ট যে আমার সহ্য হয় না। আজ আমির হাওলাদারের মৃত্যুবার্ষিকী। এই রাতটা পদ্মজা একা একা পাহাড়ের চূড়ায় বসে কাটায়। তীব্র জ্বরের কারণে আজ যেতে পারেনি। সন্ধ্যা থেকে বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ কর্ণগোচরে এলো দরজায় ঠক ঠক শব্দ। এই নিশি রাতে কে ডাকে? জ্বরে কাঁপতে কাঁপতে পদ্মজা জানলার তার খুলল। চাঁদের আলো লুটিয়ে পড়ে ওর গায়ে। একটা ভারী কণ্ঠ বাতাসে ভেসে এলো। আজ কেন আসনি? পদ্মজার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দ্রুত চোখে চশমা পরে দেখল জানালার পাশে আমির দাঁড়িয়ে আছে। ওর পরনে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা, মাথার উপর চাঁদ, যেন চাঁদরা তার সঙ্গী। পদ্মজা আবেগে আপ্লুত হয়ে বলল, আপনি এসেছেন? না এসে থাকি কি করে? তোমায় ছাড়া কখনো থেকেছি আমি? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে এলো। আমাকে ছাড়াই তো থাকেন। আমি সব সময় তোমার সঙ্গে থাকি, কখনো ছেড়ে যাই না। তাহলে সামনে কেন আসেন না? আমাকে কষ্ট দিতে ভালো লাগে? আপনি তো এমন ছিলেন না। ক্ষমা করে দাও, আর লুকিয়ে থাকবো না। এবার কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। নুড়ি পিছনে এসে দাঁড়ায়। পদ্মজাকে একা একা কথা বলতে দেখে ওর বুকের ভেতরটা হু হু করে ওঠে। জ্বর বাড়লেই পদ্মজার হ্যালুসিনেশন হয়। তখন একা একা বক বক করে। তার অদৃশ্য শ্রোতা হয় আমির হাওলাদার। নুড়িকে দেখে পদ্মজা হাসল। দেখ, তোর বাবা এসেছে, আমাকে নিয়ে যাবে। পদ্মজার শরীর কাঁপছে। সে সম্পূর্ণভাবে জ্বরের নিয়ন্ত্রণে। নুড়ি পদ্মজার পায়ের কাছে বসে অনুনয় করে বলল, ও কথা বলো না মা। তুমি চলে গেলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? পদ্মজা নুড়ির মাথায় হাত রেখে আমিরকে অনুরোধ করে বলল, আচ্ছা, কিছুদিন পরই যাব। আপনি কিন্তু আমায় রেখে যাবেন না। নুড়ি বাইরে শুধু আকাশের চাঁদরাই দেখতে পাচ্ছে। সে পদ্মজাকে প্রশ্ন করল, বাবা দেখতে কেমন মা? পদ্মজা মোহগ্রস্তের মতো আমিরের দিকে তাকালো। আমির চোখ টিপতেই পদ্মজা হাসল। সুদর্শন, ঘন কালো চুল, অন্তর্ভেদী কালো চোখ, থুতনিতে কাটা দাগ, বলিষ্ঠ শরীর, ধবধবে সাদা দাঁত, আর ভীষণ রসিক। তাহলে এতদিন শুনছিলে পদ্মমির, লেখিকা ইলমা বেহরোজ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। খুব তাড়াতাড়ি একটা নতুন উপন্যাস নিয়ে চলে আসবো চ্যানেলে। তাই যারা যারা নতুন এসেছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।